মা আমায় একবার বলেছিলেন, জীবনে যদি কখনো সংকট আসে তাহলে আমাকে ডাকবে। তো আজকে সকালে মা এসেছিলেন। ও আচ্ছা, তারপরে মা কি বললেন? তোমার তো সব পাওয়া হয়ে গেছে, তাহলে আর ডাকছো কেন আমাকে? ওই যে শান্তানন্দজি মহারাজ আমায় বললেন, তারপর থেকে আজ আমার এত বছর বয়স। ছোটখাটো রোগ হয়তো হয়েছে, বড় সড়ো কোনো রোগই হয়নি। এই হচ্ছে মায়ের আশীর্বাদ। মায়ের একজন সন্তান ছিলেন, তার নাম স্বামী শান্তানন্দজি মহারাজ। তিনি ছিলেন মানে রামকৃষ্ণ সংঘের একজন উচ্চকোটির সন্ন্যাসী। তিনি অনাহত ধ্বনি শুনতে পেতেন, এ মানে অধ্যাত্ম রাজ্যের খুব গূঢ় তত্ত্ব। এবং তিনি নিঃশ্বাস প্রশ্বাসে জপ করতেন, যেটাকে বলা হতো অজপা। তো পরবর্তী জীবনে শান্তানন্দজি মহারাজের টিবি হয়। তো টিবির চিকিৎসার জন্য ওনাকে উত্তর ভারতের একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। তো ওনার যিনি সেবক ছিলেন তার নাম ছিল সলিল মহারাজ। সলিল মহারাজও মহারাজের সেবক হয়ে গেলেন সেখানে। তার আগে মহারাজ থাকতেন কাশিতে। তো কাশি থেকে সেখানে গেছেন এবং মহারাজকে বলা হয়নি যে মহারাজের টিবি হয়েছে। তো যেই মুহূর্তে মহারাজ পৌঁছেছেন সেখানে, তো চারপাশের বিভিন্ন লেখা টেখা দেখে বুঝতে পেরেছেন যে তার টিবি হয়েছে। তো মহারাজ বলছেন, ও তার মানে আমার টিবি হয়েছে বলে মিতভাষী এবং গম্ভীর মহারাজ ততোধিক মিতভাষী ও ততোধিক গম্ভীর হয়ে গেলেন। সেবক একটু ভয় পেয়ে গেলেন, একটু উদ্বিগ্ন হলেন, কিন্তু জিজ্ঞাসা করতেও পারছেন না কি ব্যাপার। কয়েকদিন চললো এইভাবে। এরপর একদিন সেবক দেখছেন যে মহারাজ আজকে গম্ভীর থাকলেও মহারাজের মুখে একটা প্রশান্তির ভাব, অর্থাৎ যেন কোনো একটা উদ্বেগের মেঘ সরে গেছে, যেন মহারাজ একটু নিশ্চিন্ত। কি ব্যাপার? সাহস করে সেবক মহারাজ শান্তানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ কি ব্যাপার, এই কদিন আপনি এত গম্ভীর ছিলেন? তারপর মহারাজ যা বলেছিলেন সেবক মহারাজকে, সেটা মহারাজের বয়ানেই অনেকটা এরকম। মহারাজ বলছেন, দেখো আমি তো কাশিতে ছিলাম, একই ঘরে তুমি থাকতে আমার সেবক হিসেবে। সেই সময় হয়তো আমি কখনো হয়তো কেসে থাকতে পারি, আমি যে কাপে চা খেতাম সেটিও দেখভাল করতে তুমি। তো এভাবে হয়তো বা নিজের অজান্তেই আমার টিবির জীবাণু তোমার শরীরে প্রবেশ করে থাকতে পারে। এটা যেই মুহূর্তে আমি ভাবলাম, আমি খুব চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। তখন থেকেই আমি মাকে ডাকা শুরু করলাম। মা আমায় একবার বলেছিলেন, জীবনে যদি কখনো সংকট আসে তাহলে আমাকে ডাকবে। সেইটা মনে পড়ে গেল। আমি এই কদিন ধরে সমানে মাকে ডেকে গেছি, এক মুহূর্তও থামিনি। এবং মা বলেছিলেন, যদি ডাকলে সাড়া না পাও তাহলে আরো নিবিড় ভাবে ডাকবে, ওই কদিন কারোর সাথে কথা বলবে না, খুব পবিত্র ভাবে থাকবে। তো আজকে সকালে মা এসেছিলেন। তখন সেবক মহারাজ কৌতূহল ভরে জিজ্ঞাসা করছেন, ও আচ্ছা, তারপরে মা কি বললেন? বললেন, মাকে আমি বললাম যে মা আমার তো বয়স হয়ে গেছে, তো কিন্তু এই যে আমার বাচ্চা ছেলেটা সেবা করেছে এর এখন আস্ত জীবন পড়ে আছে। তো তার আগেই মা জিজ্ঞাসা করেছেন, তোমার তো সব পাওয়া হয়ে গেছে, তাহলে আর ডাকছো কেন আমাকে? তখন বলছেন যে না, আমি আমার জন্য ডাকিনি, এর জন্য ডাকছি। মা তুমি একটু দেখো এই ছেলেটির যেন কখনো টিভি না হয়, তাহলে আমি মরেও শান্তি পাবো না। তো মা বলেছেন যে হ্যাঁ ঠিক আছে, তাই হবে। তো কালের নিয়মে শান্তানন্দজি মহারাজও একসময় মায়ের কোলে চলে গেছিলেন। তারপরে এই যে ওনার সেবক ছিলেন সলিল মহারাজ, তিনি তারপরেও সঙ্গের অনেক বড় বড় সেবা করেছেন। লখনৌ যে রামকৃষ্ণ মিশন, তার যে এই অপূর্ব যে মন্দির, সেটা মহারাজের তত্ত্বাবধানে তৈরি। তারপর মহারাজ পরিণত বয়সে অস্ট্রেলিয়ায় পোস্টিং হয় মহারাজের, এবং ওশিয়ানিয়া অর্থাৎ এই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত অঞ্চলে রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা শারদার ভাব প্রচার ও বেদান্ত প্রচারে মহারাজ একজন আইকনিক, মানে পায়োনিয়ার, একজন আইকনিক ভূমিকা তার। তো মহারাজ এই সত্য প্রয়াত হয়েছেন, আবার মহারাজও ফিরে গেছেন মায়ের কাছে। তো মহারাজ এই যখন মহারাজের বয়স 90+, 94-95 হবে, বেশ কয়েক বছর আগে মহারাজ এই স্মৃতিকথাটি উদ্বোধন পত্রিকায় লিখেছিলেন। মহারাজ লিখছেন যে ওই যে শান্তানন্দজি মহারাজ আমায় বললেন, তারপর থেকে আজ আমার এত বছর বয়স, মানে এতগুলো দশক কেটে গেছে, আমার কিন্তু টিবি তো দূরের কথা, ছোটখাটো রোগ হয়তো হয়েছে, বড় সড়ো কোনো রোগই হয়নি। তো এই হচ্ছে মায়ের আশীর্বাদ। মায়ের করুণাধারা এখনো নিত্য প্রবাহিত।